আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চে আলাপ চাইতে। আওয়ামী লীগ বিহীন নির্বাচনে বিএনপির ভূমিধর জয়, জামাতের উত্থান এবং আগামীর বাংলাদেশের রাজনীতি কি হতে যাচ্ছে একটা ভিন্ন প্রেক্ষাপটে বলা যায়। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, যে প্রেক্ষাপটের দৃশ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ অনুপস্থিত। আওয়ামী লীগকে আর্টিফিশিয়ালি অনুপস্থিত করে রাখা হয়েছে, কারণ এই যে গত 1.5 বছরে বা নির্বাচনের আগে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকারি আওয়ামী লীগ নিষিদ্ধের পরেও যত জরিপ হয়েছে সব জরিপে যদি একটা নিরপেক্ষ নিউট্রাল ভোট হতো আওয়ামী লীগ সহ, আওয়ামী লীগ জয় পেত ভূমিধর জয়, এবং ভোটের পার্সেন্টেজ আওয়ামী লীগের পার্সেন্টেজ হতো 50%-এর উপরে। সব জরিপ যা দেখেছে, এবং আসন পেত 2% আওয়ামী লীগ। কিন্তু যেহেতু আওয়ামী লীগের এত বড় জয় অন্তত পক্ষে এই যে মবের বাংলাদেশ এটি মেনে নিতে পারবে না। এই মবের বাংলাদেশ যেহেতু মেনে নিতে পারবে না, সেহেতু আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। বাইরে রেখে ফলাফল কি হলো? ফলাফলটা পেল আরেকটি বাংলাদেশের প্রধান বড় রাজনৈতিক দল বিএনপি। 2 দশকের চেনা দৃশ্যপট পাল্টে দিয়ে এই নির্বাচনে অনুপস্থিত ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, আর তাদের অনুপস্থিতিতে ব্যালট পেপারের এই লড়াইয়ে অভাবনীয় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি ও তাদের মিত্ররা 2/3 আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যার গরিষ্ঠতা অর্জন করে এখন সরকার গঠনের পথে। অন্যদিকে জামাতে ইসলামী তাদের রাজনৈতিক ইতিহাসের সেরা ফলাফল করলেও সরকার গঠনের একটা স্বপ্ন দেখছিল। এটাকে আমি দুঃস্বপ্ন বলি। এটা বাংলাদেশ, তাদের সেই দুঃস্বপ্ন পূরণ হয়নি। কিন্তু নির্মম বাস্তবতা হলো, অতি তিক্ত বাস্তবতা হলো, জামাত বিরোধী দলের আসনে বসছে, সংসদের বিরোধী দলের আসনে, আর বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে। আমরা আলোচনার আরো গভীরে ঢোকার আগে চলুন দেখে নিই এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলের সংক্ষিপ্ত চিত্র। বিএনপি ও মিত্র জোট পেয়েছে 213টি আসন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা ল্যান্ডস্লাইড জয় বা ভূমিধর জয়, আপনি এটিকে যেভাবেই বলুন না কেন, এটা ভূমিধর জয়। জামাতে ইসলামী ও মিত্র জোট পেয়েছে 77, প্রধান বিরোধী দল হিসেবে উপস্থিত হতে যাচ্ছে। এর মধ্যে শুধু দল জামাত পেয়েছে 68টা, এবং 68-র বাইরে বাকি 9টা পেয়েছে জামাত জোটের সাথে যারা আছে তারা। তার মধ্যে এনসিপি পেয়েছে 6টা। এটি এনসিপির জন্য বলতে গেলে বলা যায় যে বিরাট সাফল্য। খেলাফত মজলিস পেয়েছে 3টি, এটি জামাত জোটেরই একটা দল। স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছে মোট 9টি, 8টি স্বতন্ত্র এবং 1টি ইসলামী আন্দোলন। এই মোট 299টি আসনে গতকালকে ভোট হয়েছে। 1টি আসন একজন প্রার্থী মারা যাওয়ার, শেরপুরের একটি আসনে জামাত প্রার্থী মারা যায়, সেই আসনটি স্থগিত রয়েছে। এবারের নির্বাচনে উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে ছিল বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের 2টি আসনে বিজয়। তিনি ঢাকা 17 এবং বগুড়া 6 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এছাড়া ঢাকার 20টি আসনের মধ্যে 14টিতে বিএনপি প্রার্থীরা জয়ী হয়ে রাজধানী নিজেদের দখলে রেখেছেন। তবে ঢাকা নিয়ে জামাতের কিন্তু ব্যাপক কর্মকাণ্ড ছিল, জামাতের এখানে ব্যাপক বিনিয়োগ ছিল এবং প্রচুর অচেনা ভোটার, বহিরাগত ভোটার ইত্যাদি দিয়ে ঢাকায় তার একটা বড় অবস্থান করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জামাত কিন্তু এখানে ব্যর্থ হয়েছে। এবং জামাতের আরো বেশ কিছু ব্যর্থতা আছে, যেমন জামাত জোটের বেশ কিছু হেভিওয়েট নেতা পরাজিত হয়েছেন। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু এবং এবি পার্টির সেক্রেটারি ফুয়াদ, সেই পরাজিত হয়েছে। এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের পরাজয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম ঢাকা 11 আসনে জয়ী হয়েছে। জামাত আলীর ডক্টর শফিকুর রহমানও ঢাকা 15 আসনে বিজয়ী হয়েছেন। সিলেট বিভাগে বিএনপি বেশ বড় ধরনের সাফল্য পেয়েছে এবং জামাত সেখানে একদম 0। সিলেট বিভাগের মোট 19টি আসনের মধ্যে 18টিতেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছে। 1টি আসনে অন্য একটি ইসলামী দল, সেটি জামাত জোটেরই একটি ইসলামী দল জয়ী হয়েছে। গতকাল নির্বাচনে খুব বড় ধরনের সহিংসতা বা প্রাণহানির ঘটনা ঘটেনি, এটি সত্য, কিন্তু
ভোটার উপস্থিতি ছিল, আমরা গতকালকে এটি নিয়ে কথা বলেছি, অতি নগণ্য। আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা ক্যাম্পেইন ডেকে দিয়েছিল যে নো ভোট নো ভোট। আমরা গতকালকে বলেছি যে আওয়ামী লীগের এই ক্যাম্পেইনটা শতভাগ সফল হয়েছে, কারণ সত্যিকার অর্থে অ্যাকচুয়াল ভোট কাস্টিং 30%-এর বেশি হয়নি। এখন নির্বাচন কমিশন 50% দেখাতে পারে, দেখানো যায়, সেটি আলাদা বিষয়, কিন্তু ম্যাক্সিমাম 30% মানুষ ভোট দিয়েছে। এতে করে একটি জিনিস প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী এই নির্বাচন প্রক্রিয়ার থেকে বাইরে ছিল, এবং এই নির্বাচন প্রক্রিয়াটাকে সব দলের অংশগ্রহণে যেহেতু নির্বাচন হচ্ছে না, এই যে সব দল কথাটি যখন বারবার আসে, তখন কেউ কেউ বলেন সব দল মানে সব দলই অংশগ্রহণ করেছে, শুধু আওয়ামী লীগ করেন। এই শুধু আওয়ামী লীগটাই তো বাংলাদেশের জনগণ। দেখুন 30% ম্যাক্সিমাম, আমি ধরে নিচ্ছি 30% ভোট দিতে গেছে, 70% ভোট দিতে যায়নি। কেন যায়নি? আওয়ামী লীগ নেই তাই। তাহলে এই 70% আওয়ামী লীগের, আমি ধরে নিলাম 70% আওয়ামী লীগ না, ফ্লাইং আছে, আওয়ামী লীগের সাথে ফ্লাইং ভোটাররাও জিতে, সাধারণ মানুষও ভোট দিতে যায়নি। কমপক্ষে 50%-এর উপরে আওয়ামী লীগের ভোটার আছে। আজকে যে রেজাল্টের হিসেব আপনারা করছেন, সমীকরণ করছেন, একটা নির্বাচন দিয়ে দেখুন, নিরপেক্ষ নির্বাচন, একদম ফলাফল, এই যে বিএনপি যে ফলাফলটা অর্জন করেছে, এই ফলাফলটা হবে আওয়ামী লীগের জন্য। যদিও প্রধান নির্বাচন কমিশনার এ.এম. নাসিরউদ্দিন দাবি করেছেন নির্বাচন ছিল সম্পূর্ণ স্বচ্ছ এবং স্বচ্ছতার কোনো অভাব ছিল না। তিনি নির্বাচনকে জাতির কাছে দেওয়া ওয়াদা পূরণ হিসেবে বর্ণনা করেছেন। 25 কোটি ব্যালট ছাপানোর বিশাল কর্মযজ্ঞ শেষে কোনো প্রাণহানি ছাড়া এমন নির্বাচনকে তিনি সফল হিসেবেই দেখছেন। এখানে এই নির্বাচনে উল্লেখযোগ্য একটি দিক যে জামাত আশা করেছিল তারা হয়তো সরকার গঠন করবে বা বিএনপির খুব কাছাকাছি থাকবে, কিন্তু ফলাফল বলছে বাংলাদেশের সাধারণ মানুষ জামাতের উপর ভরসা করলে তাদের হাতে ক্ষমতা দিতে প্রস্তুত নয়। বিশেষ করে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে জামাত ভালো করলেও দেশব্যাপী বিএনপি জোয়ারের কাছে তারা নতি স্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন যুদ্ধাপরাধের তকমা এবং সাম্প্রতিক সময়ে নারী নিয়ে নানা রকম বিতর্কিত মন্তব্যের কারণে এবং কট্টর ইমেজ থেকে বের হতে না পারায় জামাতের সরকার গঠনের স্বপ্নভঙ্গের কারণ। তবে বিরোধী দল হিসেবে তাদের এই উত্থান আগামীর সংসদে এক নতুন মেরুকরণ তৈরি করবে। এখন প্রশ্ন হবে যে বাংলাদেশের রাজনীতির এক বড় অংশীদার হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের রাজনীতির কি হবে? মাঠের রাজনীতিতে বড় কোনো শক্তি ছাড়া বিএনপি এখন প্রায় একক রাজত্ব কায়েম করতে যাচ্ছে। তারেক রহমান এর মধ্যে কোনো বিজয় মিছিল না করার এবং মসজিদে দোয়ার আহ্বান জানিয়ে পরিপক্কতার পরিচয় দিয়েছেন। তিনি হয়তো প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার বার্তা দিতে চাইছেন। তবে বিরোধী দলে জামাতের অবস্থান এবং রাজপথে এই মুহূর্তে অনুপস্থিত আওয়ামী লীগের পুনরুত্থান ঘটবে কিনা তা নির্ভর করবে নবগঠিত সরকারের কার্যক্রমের উপর। সরকার যদি সহাবস্থান নিশ্চিত করতে চায়, সব দল সব মতকে কাছে পেতে চায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে যদি সবার প্রধানমন্ত্রী হতে চায়, তাহলে তারেক রহমানের প্রধান কাজ হবে ঐক্যের বাংলাদেশ গড়া। আমরা গতকালকে আলাপ করেছি যে গত 1.5 বছর যাবৎ বাংলাদেশকে একটা বিভেদের বাংলাদেশ তৈরি করা হয়েছে। এই বিভেদ দূর করে এবং তারেক রহমানের এটি মাথায় রাখতে হবে, ভোটের কাস্টিং কিন্তু অনেক কম হয়েছে। কেন কম হয়েছে? আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক এবং একটি বড় অংশ এই ভোটে অংশ না নেওয়া। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হনই, তাহলে তাদের আস্থা অর্জন করাটাও তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যদি উতরাতে পারেন, তাহলে তার শাসনকাল তিনি 5 বছর মেয়াদ পূরণ করতে পারবেন কিনা, নাকি কয়েক মাস হবে, নাকি কয়েকদিন হবে, এটি কিন্তু সম্পূর্ণ তার কর্মের উপরে নির্ভর করবে। এই নির্বাচনে যারা ভোট বর্জন করেছে তাদেরকেও তারেক রহমানের কাছে টানতে হবে, তাহলে তিনি শান্তিপূর্ণভাবে দেশ চালাতে পারবেন, নইলে তার জন্য দেশ চালানো কঠিন হবে। এই নির্বাচনে আরেকটি লক্ষণীয় বিষয় যে জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সংসদের গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর ফলে সংবিধান এবং আমাদের আইনের কিছু সংশোধনী, সেই সংশোধনগুলো আসতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর পাহারায় কোনো প্রাণহানি ছাড়া এই ভোট গ্রহণ গণতান্ত্রিক অগ্রযাত্রার বড় মাইল ফলক হবে, নাকি
ভিন্ন কিছু হবে তা দেখতে হলে আমাদের সামনের দিনগুলোতে আরো কিছুদিন দেখতে হবে, অপেক্ষা করতে হবে। এখন দেখার বিষয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি কিভাবে ধ্বংসপ্রায় রাষ্ট্র কাঠামোকে নির্গঠন করে। আপনার কি মনে হয় জামাত কি শক্তিশালী বিরোধী দল হতে পারবে, আর আওয়ামী লীগ কি পারবে? আপনারা সবাই হয়তো ভাবছেন পরবর্তী কি, বিএনপি তো জিতলো আর শফিকুরের জামাত তো হারলো, যদিও উনি এখনো হার স্বীকার করেননি। বিএনপি 200-র উপরে ভোট পেয়েছে, 300 আসন সংসদের, জাতীয় সংসদের মোট 350, তার মধ্যে 50 জন তো মহিলাদের জন্য সংরক্ষিত, তাহলে 300 আসন। এই 300 আসনের মধ্যে 200 আসনের উপরে বিএনপি জিতে গিয়েছে। এখন শেষ মুহূর্তে এই যে খেলাটা ঘুরলো, জামাতের যে খেলা, সারা রাত ধরে ভোট মারা, সারা রাত ধরে আপনার দাঙ্গা হাঙ্গামা করা, পুরো দেশটাকে দখল করার একটা চক্রান্ত করেছিল জামাত। তার সঙ্গে চক্রান্তে যোগ দিয়েছিলেন আমাদের বলবো না, আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি তো বরাবরই জামাতি, এবং জামাতের প্ল্যানিং উনি চলছিলেন। কিন্তু গতকালকে আমাদের সেনাপ্রধান দ্বিবেদী সাহেব তাকে ফোন করে চরম ধমক দিয়েছেন যে আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে ভারত আপনাকে তুলে আনতে 8 ঘন্টার বেশি সময় নেবে না, 8 ঘন্টা লাগবে আপনাকে তুলে আনতে। আপনি ভারতের কথা শুনে কাজ করুন, যেরকম বলা হয়েছিল সেই অনুযায়ী কথা বলুন, কথা চলুন। তারপরে একদম ওয়াকারুজ্জামান পুরো খেলা ঘুরিয়ে দেন, মার দাঙ্গা চারিদিকে করে একদম জামাতের প্রার্থীকে একেবারে আটক করে গুলি শুদ্ধ বন্দুক সন্দুক আটক ফাটক করে টাকা পয়সা ধরে জামাতের মধ্যে একটা রাজ ধরিয়ে দেন। এইদিকে আপনার আওয়ামী লীগ কর্মীরা তো ঘরের মধ্যে বন্দী, তার মধ্যে যতটা ইঞ্জিনিয়ারিং করা সম্ভব, রিগিং করা সম্ভব সব তো করে নিয়েছে। এখন হিসেব অনুযায়ী যদি অফিসিয়াল হিসেব ধরেন তাহলে 14%-এর বেশি ভোট পড়েনি, 14%। বাকিটা সব ভেজাল। আর বিএনপি ঘরে পুরো ভোটটা পড়েছে। হ্যাঁ, কিছু ভোট এরকম খবর আছে, কিছু ভোট আওয়ামী লীগেরও রয়েছে, যারা বিএনপির মানে এর তলায় আশ্বাসে বেঁচে আছেন যে আমরা তোমাদেরকে দেখব, তোমরা আমাদের সঙ্গে থাকো, তারা কিছু কিছু দিয়েছেন, এমন খবরও আছে। এখন ব্যাপার হচ্ছে এই সকালবেলা আমি ভিডিওটা করতে বসলাম কেন, এখন ঘুরতে বাজে 9টা। এই খবরটা হচ্ছে নিঃশব্দে অজিত দোভাল খেলে দিলেন, এবং কালকে রাত্রিবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে শুভেচ্ছা পাঠিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, মানে শুভেচ্ছা ফোনালাপ হয়েছে, এবং জিজ্ঞেস করেছেন দিদি আপনি কবে ফিরতে চান। এর মধ্যে নিহিত আছে এক গূঢ় তত্ত্ব, কবে ফিরতে চান। অর্থাৎ এবার আপনারা মনে করুন, পিছন দিকের ইতিহাস মনে করুন, যখন আমাদের তারেক জিয়ার মা যখন মারা গেলেন, তখন কিন্তু আমরা কিন্তু রাষ্ট্রদূতের হাত দিয়ে কোন রকম শোক বার্তা পাঠায়নি, গিয়েছিলেন কে? স্বয়ং জয়শঙ্কর। তিনি গিয়ে আলাদা তারেক রহমানের সঙ্গে মিটিং করেছিলেন, এবং সেখানেই ঠিক হয়েছিল যে তারেক রহমান ক্ষমতায় বসবেন, ক্ষমতায় বসে তিনি এই যে আওয়ামী লীগের এই যে মানে আওয়ামী লীগকে নির্বাসনে পাঠানো এই যে সরকারি অর্ডারটা, সেটা উনি খারিজ করবেন। প্রথম ধাপ হচ্ছে এইটা, অর্থাৎ আওয়ামী লীগ তার উপর থেকে সমস্ত মামলা তুলে নেওয়া হলো, আওয়ামী লীগের নির্বাসন প্রত্যাহার করে নেওয়া হলো সরকারিভাবে। সমস্ত মামলা তো অনেক এই হয়ে গেছে, অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে একটা বোঝাপড়া একটা ভারত করাচ্ছে। এইবার আওয়ামী লীগ নেত্রী বাংলাদেশে ফিরবেন, তাই নরেন্দ্র মোদী বলেছেন আপনি কবে ফিরতে চান।
সেই অনুযায়ী তারেক রহমানের সঙ্গে কথাবার্তা হবে। কারণ তারেক রহমান গদিতে বসে প্রথম যে সইটা করবেন সেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন সংক্রান্ত যে নথি আছে সেটাকে বাতিল করবেন এবং তার বিরুদ্ধে যত মামলা আছে সেই মামলাগুলোকে বাতিল ঘোষণা করবেন। এটা ছিল ভারতের প্রথম শর্ত জয়শঙ্করের সঙ্গে মিটিং এর সময়তে। সেই শর্ত অনুযায়ী কাজ হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে তারেক রহমান জয়শঙ্করকে ফোন করে জানান পরশু দিনকে যে জামাত যেভাবে অত্যাচার করছে এবং যেভাবে ক্যাম্পেইন করছে, সরকারি এতে ইউনুস কাজে লাগিয়ে জামাতকে ক্ষমতায় আনার চেষ্টা করছেন, সেখানে তো আপনার সঙ্গে কথা বললেও আমরা কিন্তু ক্ষমতায় যেতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করব। তারপরে কথা হয় অজিত দোভালের সঙ্গে। তারপর অজিত দোভালের হয়তো বুদ্ধিতে হবে বা কিছু একটা হবে, আমাদের সেনাপ্রধান তারপরে ফোন করে চমকান হচ্ছে এই ওয়াকারুজ্জামানকে। ওয়াকারুজ্জামান বেসিক্যালি কিন্তু ভীতু মানুষ, সবসময় নিজে একটু বাঁচিয়ে চলেন, নিজের পেছনে বাটামটা যাতে না পড়ে সেজন্য বাঁচিয়ে চলেন। ওয়াকারুজ্জামানের কাছে যখন এই ধমকটা গেল তখন ওয়াকারুজ্জামান দেখলো আমি তো বিপদে পড়ে যাবো। ভারতের কথা যদি শোনেন, সেনাপ্রধান বলেছেন ভারতের কথা যদি শোনেন তাহলে আপনি প্রাণে বেঁচে যাবেন এবং বেঁচেও থাকবেন, আর আপনি যদি বিদেশে যেতে চান সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনার গায়ে কেউ হাত দেবে না। আর যদি আপনি তার অন্যতা করেন তাহলে আপনাকে তুলে আনতে আমাদের 8 ঘন্টা সময় লাগবে না, 8 ঘন্টা সময় লাগবে না আপনাকে তুলে আনতে, আপনি যেখানেই থাকুন, আমরা সব জানি। তারপরে এখন তারপরে ওই কাণ্ড হয়। আপনাদের অনেকের মনেই প্রশ্ন ছিল, আমি গতকালকে ভিডিও যেটা করেছি সেখানে শেখ হাসিনার যে বার্তা আমি দিয়েছি সেখানে আপনারা সবাই লিখেছেন যে পরবর্তী কি, পরবর্তী হচ্ছে এইটা যে প্রথম ধাপে শেখ হাসিনা এই আওয়ামী লীগকে নির্বাসিত করা, সেই আদেশটাকে খালাস করে দেওয়া। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ ব্যক্তির বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা, মানে বাতিল করা। এবং তৃতীয় হচ্ছে নিরাপরাধ যত আওয়ামী লীগ কর্মী রয়েছেন, সাংবাদিক রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, লেখক রয়েছেন, তাদের সমস্ত মামলা থেকে বেকসুর খালাস করে দিতে হবে। কোনো জামিন নয়, বেকসুর খালাস করে দিতে হবে। এগুলো কিন্তু শর্তের মধ্যে রয়েছে। অর্থাৎ এখন যারা আওয়ামী লীগের কর্মী, নেতা, যারা লেখক, বুদ্ধিজীবী, শিল্পী যারা রয়েছেন, যারা এই অত্যাচারের শিকার হয়েছেন, তারা এখন নিশ্চিন্তে থাকতে পারেন যে আগামী মাসখানেকের মধ্যে আপনাদের পুরোপুরি মুক্তির ব্যবস্থা হবে, সেখানে কোনো জামিনের প্রসঙ্গ থাকবে না। এবার শর্ত হলো শেখ হাসিনা যখন ফিরবেন তখন তিনি আবার নির্বাচনী কাজকর্ম শুরু করে দেবেন, আর এই সরকার টিকবে না। কারণ যখনই শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন, তিনি যখন বলবেন যে আমাকে উৎখাত করা হয়েছিল, এই চক্রান্ত হয়েছিল আপনাদের চোখের সামনে, এইবার 16 বছর ধরে আমি যা করেছি, আমাকে চোর সাজানো হয়েছিল, আমি কতটা চোর কতটা সাধু আপনাদের চোখের সামনে, আমি কি দেশ রেখে গেছিলাম আর কি দেশ হয়েছে সেটা আপনাদের চোখের সামনে, অথচ আমাকে চোর প্রমাণিত করে আমাকে দেশটাকে বাধ্য করা হয়েছে, মানুষকে ভুল বোঝানো হয়েছিল, আপনাদের ভুল বোঝানো হয়েছিল। এই বার্তা যখন ধীরে ধীরে চটলিবে তিনি দেবেন তখন দেখবেন হাওয়া পাল্টে গেছে, একটা বিদেশি চাপ একটা আসবে। ভারত চাইছে যে আপাতত ব্যাপারটা ধামাচাপা হোক, আপাতত জিনিসটা ধামাচাপা হোক, তারপর এখন দেখা যাবে ভবিষ্যতে কি হয়। আন্তর্জাতিক মহল থেকে একটা চাপ সৃষ্টি করে তখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, মানে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক যে নির্বাচন যেটা হয়নি, সেই নির্বাচনটা করতে হবে আওয়ামী লীগকে রেখে, জাতীয় পার্টিকে রেখে, এবং আর যত দল আছে সমস্ত দলকে রেখে সেই নির্বাচন করতে হবে। আর সেই নির্বাচন যদি হয়, সমস্ত দলকে রেখেও যদি হয়, প্রধান বিরোধী দল হবে বিএনপি, এবং বিএনপি সেই মর্যাদা পাবে। ভারতের সঙ্গে যা কথা হয়েছে সেই বিএনপি সেই মর্যাদা পাবে। আর যদি যৌথভাবে তারা কোন রকম সরকার গড়ে বিএনপি এবং আওয়ামী লীগ, তাহলে হয়তো উপপ্রধানমন্ত্রী হতে পারেন তারেক জিয়া। অঙ্কে এমনও রয়েছে উপপ্রধানমন্ত্রী হতে পারেন তারেক জিয়া। এখন পুরোটাই হচ্ছে ভাসমান। এই যে আমি যেটা বলছি আপনারা কোনোটাই ধরে নেবেন না যে এটাই হচ্ছে, এটা পুরোটাই হচ্ছে ভাসমান।
কোনটা হবে কোনটা হবে না এটা আমি এখন আপনাকে বলছি বটে, এটা অনেক স্পেকুলেশন আছে। কখনো ধরে নেবেন না, আবার পরিষদে বলবেন না আপনি তো বলেছিলেন, তো হলো না। এগুলো হচ্ছে স্পেকুলেশন, খুব